অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, গুনতে হয় দ্বিগুণ তিনগুণ ভাড়া। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং যশোরের শিশু নাদিয়া হত্যা, 2 মাসেও গ্রেপ্তার হয়নি আসামি। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। নাসির ফ্লো ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। দেশের বিভিন্ন হাসপাতালে আতঙ্কের নাম অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। দ্বিগুণ তিনগুণ ভাড়া গুনতে গিয়ে দিশে হারা রোগীর স্বজনেরা। সিন্ডিকেটের নির্মমতার শিকার হয়ে শরীয়তপুরে এক নবজাতকের মৃত্যু পর্যন্ত হয়েছে। আমাদের প্রতিনিধিরা সরেজমিনে দেখেছেন বিভিন্ন জেলার প্রধান হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য। ডেস্ক রিপোর্ট। গত বৃহস্পতিবার শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। শরীয়তপুর সরকারি হাসপাতাল থেকে অসুস্থ নবজাতককে জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য ঢাকায় আনার সময় হাসপাতাল কর্মচারী ও বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেট অ্যাম্বুলেন্সটিকে আটকে রাখে, কারণ অ্যাম্বুলেন্সটি তাদের গ্রুপের ছিল না। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যায় নবজাতক। আজকে যদি তারা ছাইড়া দিত, এই সিন্ডিকেট তো প্রতিদিন চালাচ্ছে, তারা একদিন যদি ব্যবসা না করে তাহলে কি হইতো? রোগীটা বেঁচে যাইত। এখন পর্যন্ত এজাহারে 4 জনের নাম পেয়েছি যারা মূলত এই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করত। তো আমরা আরো গভীরে যে খতিয়ে দেখবো যে এই ঘটনায় হাসপাতালের কোনো ডাক্তার অথবা অন্য কোনো ব্যক্তি এখানে সম্পৃক্ততা আছে কিনা। তবে এই সিন্ডিকেট শুধু শরীয়তপুরেই সীমাবদ্ধ নয়। রাজধানীর পাশের জনবহুল এলাকা সাভারেও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের প্রবল দৌরাত্ম্য। তাদের পছন্দের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহনে রোগী নেয়ার উপায় নেই। সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতায় গুনতে হয় 2 থেকে 3 গুণ বেশি ভাড়া। খুলনার সরকারি হাসপাতালগুলোতে তো সিন্ডিকেটের বাইরের কোনো অ্যাম্বুলেন্স ঢুকতেই পারে না, ফলে রোগীর স্বজনরা হয়ে পড়েন জিম্মি। সব বড় লোকের জন্য, আমরা গরিব মানুষ, আমরা গেলি তো অ্যাম্বুলেন্স থাকেই। নোয়াখালীতে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে রোগীদের ভোগান্তির মূলে দালাল চক্র। এই চক্র রোগীর স্বজনদের হয়রানি করে নানাভাবে। নোয়াখালী উপকূল অ্যাম্বুলেন্স মানব কল্যাণ সমবায় সমিতির দাবি, দালাল চক্রের হয়রানি বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের হাসপাতাল রোডের সাথে বা হাসপাতালের সাথে সংযুক্ত কিছু দালাল আছে, তারা এখন ভাড়া ধরো 6,000-7,000 টাকা, তাদেরকে 3,000 টাকা দিয়ে ভাড়াগুলো দিয়ে দেয়, তখন রোগীগুলো বিক্রি করা হয় ঢাকা শহরে নিয়ে। আবার বহিরাগত কিছু লোক আছে, এরা আসি ঝামেলা করে। এ ধরনের অমানবিক সিন্ডিকেট বছরের পর বছর ধরে চললেও কর্তৃপক্ষের নজরদারি নেই বললেই চলে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে প্রশাসনিক ভবনের উত্তর গেটে তারা অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে ছাত্র সংসদের দাবি করা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ তারা পাননি। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ চান তারা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী আশ্বাস দিয়েছেন, আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদকে ইনক্লুড করে 25 সেপ্টেম্বরের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এবং নির্বাচনের তারিখ দেওয়া হয়। না হলে আমরা যে এই আমরণ অনশনে বসেছি, এই দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে, আমরা ততক্ষণ এই অনশন পালন করব। এত তাড়াহুড়ো করে কোনো আইন করা যায় না, এতে ভুলের সংখ্যা থেকে যায়। আর দ্বিতীয়ত হলো এখানে সবার সম্মতি নিয়ে বসতে হবে, একটা টাইম নিয়ে। আমার মনে হয় যে সময় আমরা দিছি, এই সময়ের ভেরি সুন আমরা করব। তারা উইদিন বলছে যে নভেম্বরের মধ্যে তারা ইলেকশন পেয়ে যাবে। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেকে অনুমোদনের খবর শোনার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের অনশনরত শিক্ষার্থীরা অনশন ভেঙে আনন্দ উল্লাস করেছেন। সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির মুখে 2016 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। শাহজাদপুরের 7টি শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে শুরু হয় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। কিন্তু দীর্ঘদিনেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় গত জুলাই মাস থেকে আন্দোলনে নামেন শিক্ষক শিক্ষার্থীরা।
তারই ধারাবাহিকতায় গতকাল থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। আজ একনেকে প্রকল্প প্রস্তাব অনুমোদনের মধ্য দিয়ে আন্দোলনের অবসান হলো। আন্দোলনকারীরা জানিয়েছেন আগামীকাল থেকে তারা ক্লাসে ফিরবেন। আরো খবর, যশোরের অভয়নগরে 4 বছরের শিশু নাদিয়াকে হত্যার 2 মাস পরও উদ্ঘাটন হয়নি হত্যা রহস্য। নিহতের পরিবার সন্দেহভাজনদের নাম জানালেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তার হতাশায় ভুগছে সন্তানহারা পরিবারটি। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট। অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজার এলাকার মোহাম্মদ রাজীবের 4 বছর বয়সী মেয়ে নাদিয়া ইসলাম গত 19 জুন সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। 48 ঘন্টারও বেশি সময় পর 21 জুনের বিকেলে গ্রামের একটি বাঁশ বাগানের ভেতরের ডোবায় পাওয়া যায় শিশুটির মৃতদেহ। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার কারণে নাদিয়াকে অপহরণের পর হত্যা করা হয়েছে। স্পষ্ট করে সন্দেহভাজনদের নাম জানিয়েছেন নাদিয়ার বাবা মা। তারপরও গ্রেপ্তার হয়নি কেউই, উদ্ঘাটন হয়নি হত্যা রহস্য। সন্তান হারানোর শোকের মধ্যে বিচার না পাওয়ার শঙ্কায় ভুগছে পরিবারটি। এই ঘটনার জন্য আমার ওই আশিক শিকদার ইনি হচ্ছে দায়ী। সে আমার নন্দাই হয়, খারাপ প্রস্তাব দিত, আমি তাতে রাজি হইনি বলে আমাকে অনেক হুমকি দামকি দিত। হুমকি দামকি দেওয়ার পরে তার জন্য আমার ননদকেও মারছে, আমার মেয়েকেও নির্মম ভাবে হত্যা করছে। সব পলাইছে, পলানো কয় আমরা খুঁজে পাচ্ছি না। পুলিশ যদি চেষ্টা করে তার ঠিকই যে কোনো জায়গাতে মানুষ ধরতে পারে, আমরা কেউ ধরি নাই। শিশু নাদিয়ার হত্যাকাণ্ড নিয়ে গ্রামবাসীর মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। তাদের দাবি, প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আইন আদালতের কাছে গেছি, এই দোষী দিবানি এই করে করে আমাকে 2-3 মাস চলে গেল। আমরা কোনো টাকা পয়সা দিতে হয় না, আমাকে কোনো বিচারও হয়নি। কয়েকজন এরা আত্মসমর্পণ করেছে, করার পর এরা আবার সেই বের হয়ে চলে আসে। এখন এর যে বাচ্চারা মারা গেছে এর আমরা সঠিক বিচার চাই। আমি শুনতেছি ধরতেছে ছাড়তেছে বলে তাদের মুখের বলি টলি নিয়েছে, কিন্তু সঠিক আসামি তো কোনো সন্ধান পাচ্ছি না। অবশ্য পুলিশের এই কর্মকর্তার দাবি, গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে, বেশ অগ্রগতিও আছে। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। ময়না তদন্ত রিপোর্ট এখনো আমরা হাতে পাই নাই, এই কারণে আসলে ময়না তদন্ত রিপোর্টটা হাতে পেলে মানে তার মৃত্যুর সঙ্গে তার সাথে নির্যাতন হয়েছে কিনা এটা আমরা ক্লিয়ার। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক নেতাকে গলা কেটে হত্যা। পর্যটন নগরী কক্সবাজারে কমেছে ডেঙ্গুর দাপট। আপনারা দেখছেন দেশের খবর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা নজরুল ইসলাম নজিরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের শীতল গ্রামে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, বাড়ির পাশেই দুর্বৃত্তরা 40 বছর বয়সী এই নেতার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এখনো পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। শ্রমিক নেতা নজরুল ইসলাম নজিরের বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পর্যটন নগরী কক্সবাজারে অনেকটাই কমেছে ডেঙ্গুর দাপট। হাসপাতাল সূত্র মতে গত জুলাই মাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, তবে সেই সংখ্যা অনেকাংশেই কমেছে আগস্টে। মশাবাহিত প্রাণঘাতী এই রোগের প্রাদুর্ভাব কমাতে প্রয়োজন আরও বেশি সচেতনতা। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। 250 শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালে সারা বছরই থাকে রোগীর চাপ, এতটাই বেশি যে মেঝেতে অবস্থান নিয়ে চিকিৎসা নিতে হয় শত শত রোগীকে। তবে চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ডেঙ্গু হওয়ার পরে পেশাবে জ্বালাপোড়ার সমস্যা আর বুকে ব্যথা, সিনাই ব্যথা,
তার কারণে আমরা আলীকদম থেকে রেফার করে এখানে পৌঁছেছি। আলীকদম উপজেলা থেকে রেফারপ্রাপ্ত ডেঙ্গু রোগী, তো ওইখানেও যে এখানে আসার পর থেকে দেখতেছি মোটামুটি চিকিৎসা থাকলেও। হাসপাতাল সূত্র জানিয়েছে আগস্টে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 195 জন। এদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল অনেক বেশি, 1595 জন। তাদের মধ্যে স্থানীয় বাসিন্দা ছিলেন 313 জন, রোহিঙ্গা 1282 জন। কিন্তু সদর হাসপাতাল এখানে কাউন্সিলর আছে, আমাদের পেডিয়াট্রিক কাউন্সিলর আছে, পেডিয়াট্রিক আমাদের প্রফেসর আছে, ওনারা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত এবং আমাদের সময়ে সময়ে সরকার থেকে একটা আমাদের অনলাইন প্রশিক্ষণ হয়ে থাকে, যেখানে আমরাও থাকি, সহকারী থাকে, কাউন্সিলর থাকে, মানে হাল নাগাদকৃত চিকিৎসা ব্যবস্থাপনা সবসময় আমাদের একটা দিয়ে থাকে, সেই অনুযায়ী করা হয়। বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন মোট 4934 জন, যার মধ্যে স্থানীয় 752 এবং রোহিঙ্গা 4182 জন। অর্থাৎ রোহিঙ্গা শিবিরে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। দেশের খবরে আছে আরো একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। দেশের খবরে আছি। ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। যতটুকু দেখা মিলছে তারও আকাশ ছোঁয়া দাম। ভোলার বাজারগুলোতে সকালের বৃষ্টি উপেক্ষা করেই মাছ কিনতে জড়ো হয়েছেন ক্রেতারা। তবে জেলেদের দাবি, ভরা মৌসুমেও মেঘনা নদীতে তেমন একটা দেখা মিলছে না ইলিশের। কয়েক বছর ধরে নিষেধাজ্ঞা শেষে নদীতে গেলে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা ইলিশ ধরা পড়লেও এবারের চিত্র আলাদা। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন জেলেরা। অন্যদিকে দাম বাড়তি থাকায় সাধারণের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। ইলিশের বাড়ি চাঁদপুরের পদ্মা, মেঘনা নদীতে ভরা মৌসুমেও তেমন ইলিশ ধরা পড়ছে না। তবে সাগরের মোহনায় ধরা পড়ছে ইলিশ, এতে যোগান বেড়েছে সেখানে। মৌসুম ছাড়া যেখানে কেজি প্রতি ইলিশ বিক্রি হয়েছে 2700 থেকে 2800 টাকায়, সেখানে ভরা মৌসুমে এখন চাঁদপুরের বাজারে ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা কেজি দরে। আকারভেদে দাম কমছে 200 থেকে 300 টাকা। তবে আশানুরূপ দাম না কমায় হতাশ ক্রেতারা। শেষ করব দেশের খবর, তার আগে নাসির ফ্লোর ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো এক। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম, গুনতে হয় দ্বিগুণ 3 গুণ ভাড়া। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যশোরের শিশু নাদিয়া হত্যা, 2 মাসেও গ্রেপ্তার হয়নি আসামি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক নেতাকে গলা কেটে হত্যা। এবং পর্যটন নগরী কক্সবাজারে কমেছে ডেঙ্গুর দাপট। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।